গুড মর্নিং দর্শক বন্ধুরা, আবার আজকে বেরিয়ে পড়েছি গণেশ চতুর্থীর সকালে। আজকে তারিখ হচ্ছে 27শে আগস্ট, একটা শুভ দিন, গণেশ পুজো। আর আমি চলেছি রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত কামারপুকুর এবং মা শারদা মণির স্মৃতি বিজড়িত জয়রামবাটি। এই কামারপুকুর জয়রামবাটি আমি যাচ্ছি আমার গাড়িতে, এবং আমি হরিপাল থেকে যাচ্ছি। কামারপুকুরের দূরত্ব 52 কিলোমিটার, আর সেখান থেকে আরও 8 কিলোমিটার জয়রামবাটি। আর এছাড়া যারা ট্রেনে আসবেন তাদের জন্য বলে রাখি, তারা হাওড়া থেকে তারকেশ্বর সেকশনের যে ট্রেন, তাতে গোঘাট লোকাল এখন পাওয়া যায়। সেই গোঘাট লোকালে চেপে একদম গোঘাটে নামবেন, এবং সেখান থেকে টোটো এবং ছোট গাড়ি ভাড়া পাওয়া যাবে, এবং দূরত্ব ওখান থেকে 7 থেকে 8 কিলোমিটার কামারপুকুর। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এবং কামারপুকুর জয়রামবাটির সাথে থাকবে আরও কিছু চমক, যেগুলো দেখার জন্য আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশান বেলটা অল করে প্রেস করে রাখুন। চাপাডাঙ্গা, ডানকুনি, চাপাডাঙ্গা, আরামবাগ হয়ে সোজা গোঘাট ক্রস করে কামারপুকুর। চলুন আমরা এগোতে থাকি। সামনে আসছে চাপাডাঙ্গা মোড়। তাই দেখুন, ডানকুনি বাঁদিকে দেখাচ্ছে 40, ডান দিকে আরামবাগ 22, কামারপুকুর 37, জয়রামবাটি 44। এই সামনে আসছে চাপাডাঙ্গা মোড়। আর আমি ঘুরে যাব ডান দিকে। আর যারা কলকাতা থেকে আসবেন ডানকুনির দিক থেকে, তারা আসবেন বাঁদিক থেকে। এই রাস্তাটা আমি আমার আগের দু একটা ভিডিওতে দেখিয়েছি, তবু পথ নির্দেশ হিসেবে এই অল্প একটুখানি ডিরেকশন আপনাদের জন্য রাখলাম। এই হলো চাপাডাঙ্গা ফ্লাইওভার। এখন জ্যাম অনেক কেটে গেছে এই ফ্লাইওভারের কারণে। সিগন্যালটা ক্রস করে ছেড়ে একটা শহর। এখন ক্রস করছি চাপাডাঙ্গা দামোদর ব্রিজ। বাঁদিকে দেখুন দামোদর কীরকম ভরা ভরা। প্রচুর বৃষ্টি হয়েছে একদিন, আবারও শোনা যাচ্ছে নিম্নচাপ হবে, জানা নেই কী হবে। তাই আজকে একটু রোদ দেখে বেরিয়ে পড়লাম। সামনে মায়াপুর 11, আরামবাগ 20, বাঁদিকে উদয়নারায়ণপুরের রাস্তা 16 কিলোমিটার। সামনে পুরসুরা থানার বোর্ড দেওয়া রয়েছে। এখন সোজা চলতে থাকতে হবে আরামবাগ। এই সেতুটা মুন্ডেশ্বরী নদীর ওপর। বাঁদিকে দেখুন মুন্ডেশ্বরী নদী, হরিণখোলা ব্রিজ। অবশেষে এসে পৌঁছে গেছি শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তোরণ। স্বাগত জানানো হচ্ছে আরামবাগ পৌরসভার তরফ থেকে। আমরা এখন ঢুকে যাচ্ছি আরামবাগ শহরে। এখান থেকে আরামবাগ শহর শুরু হয়ে গেল। এবার আরামবাগ ক্রস করে গিয়ে কালীপুরের মোড় থেকে ডান দিকে চলে যাবে বিষ্ণুপুরের দিকে, অর্থাৎ জয়পুর ফরেস্ট হয়ে। আর আমরা চলে যাব সোজা গোঘাট হয়ে কামারপুকুরের দিকে। চলুন আবার আগে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে রামকৃষ্ণ সেতু। রিসেন্টলি এই সেতু বেশ দুর্বল হয়ে যাওয়াতে বড় গাড়ি এখন এখান দিয়ে আর যেতে দেওয়া হচ্ছে না। যেমন বাস, ট্রাক, এগুলোকে এর আগের আরামবাগের পল্লীশ্রীর মোড় থেকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর ছোট গাড়ি এখন যাচ্ছে, টোটো এইসবগুলো যাচ্ছে। বাঁদিকে দেখা যাবে তারকেশ্বর নদী। এটা হলো কালীপুর মোড়।
এখন বাঁকুড়ার দিকের সমস্ত বাস এইখান থেকেই ছাড়ছে। আরামবাগ বাস স্ট্যান্ড থেকে এই দিকে আর বিষ্ণুপুর বাঁকুড়ার দিকের বাসগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেইগুলো এখন সেই সব বাস এখন এইখানে স্ট্যান্ড তৈরি করা হয়েছে, আপাতত টেম্পোরারি স্ট্যান্ড ডান দিকে দেখা যাচ্ছে। আর এই দিক দিয়ে সোজা চলে যাবে বিষ্ণুপুর, কতুলপুর, জয়পুর ফরেস্ট, বাঁকুড়া। আর আমরা যাব সিগন্যালটা খুললে সোজা বেরিয়ে যাব কামারপুকুরের দিকে। আমরা ঢুকে পড়েছি এখন কামারপুকুর শহরে। এইখান থেকে এই বাঁদিকে ক্ষীরপাই, খড়গপুর, ঘাটাল সমস্ত চলে যায়। আর আমরা এই যে বিবেকানন্দর মূর্তি, এই মূর্তিটাকে গোল করে ঘুরে আরেকটু সোজা চলে যাব। সোজা গেলে আমরা পৌঁছবো কামারপুকুর রামকৃষ্ণ মঠ। এই মঠটাকে বলা হয় কামারপুকুর চটি। বাঁদিকে আরেকটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে গড়মান্দারণ পর্যটন কেন্দ্র। ফাইনালি এসে পৌঁছে গেছি রামকৃষ্ণ মঠ। এই জায়গাটাকে বলা হয় লাহা বাজার। সামনেই দেখা যাচ্ছে লজ গদাধর, মিষ্টির দোকান শ্যামাময়ী, নেতাজি মিষ্টান্ন ভান্ডার। আমরা ডান দিকে ঢুকবো, এইখানেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে এবং পার্কিং এর যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। চলুন গাড়ি পার্ক করে তারপর আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি। প্রচুর দোকান রয়েছে, কি কি পাওয়া যাবে সব কিছু দেখাবো। তাহলে চলুন আগে গাড়িটা পার্ক করে নিই। দেখুন কত বড় পার্কিং এরিয়া। পার্কিং এ ওই আমার গাড়ি রেখে দিলাম, পিছনে দেখা যাচ্ছে। এইবার চলুন পুরো মঠটা ঘুরে দেখি। তবে মনে হচ্ছে এই সময় বন্ধ আছে। ভেতরে অবশ্য এমনিতেও ভিডিও অ্যালাউ করে না, তাও বাইরে থেকে যতটা দেখা যায়। এবং এর যে চারপাশে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, যেমন লাহাবাড়ি, আরো অন্যান্য মন্দির যেগুলোর সাথে শ্রী রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত আছে, সেইগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। চলুন তাহলে ঘুরে দেখা যাক কামারপুকুর। পার্কিং এরিয়ার ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মঠের বোর্ড দেওয়া রয়েছে। আর এইখান থেকেই দেওয়ালে রং দেখেই বুঝতে পারছেন, গেরুয়া রং। এই হলো রামকৃষ্ণ মঠ শুরু হয়ে গেল কামারপুকুরের। উল্টো দিকে ওখানে রয়েছে স্টেট ব্যাংকের এটিএম। এই সমস্ত জায়গাগুলোই রামকৃষ্ণ মিশনেরই অধীন। সামনে রয়েছে অতিথিশালা। প্রথমে চোখে পড়লো আউট গেটটা, টাইমিং এখানে লেখা রয়েছে। ভিজিটিং আওয়ার এপ্রিল টু সেপ্টেম্বর, সকাল 6টা থেকে 11:30, বিকেল 4টে থেকে 9টা। আর অক্টোবর টু মার্চ অর্থাৎ সামার টাইমে 6:30 থেকে 11:30, শীতকালে 6:30 থেকে 11:30, আর 3টে 30 থেকে 8:30, আধ ঘন্টার কম বেশি। এইখানে ভিতরে রয়েছে খাবার জায়গা। দেখুন আকাশটা কালো করে এসছে, যখন বেরোলাম কি সুন্দর ঝকঝকে ওয়েদার ছিল। চলুন মেন গেটটার দিকে যাওয়া যাক। প্রথমেই মেন গেটের পাশে এখানে একটা সাইট ম্যাপ দেওয়া আছে, ইম্পর্টেন্ট প্লেসেস অফ কামারপুকুর। দেখুন মোট 17টা জায়গার নাম এখানে লেখা রয়েছে। এটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন পজ করে। এখান থেকে টোটো আছে, এরাও ঘুরিয়ে দেখায়। এই দিদিরা ঘুরিয়ে দেখান। কত নেন? তাও কত দিতে হবে? ঘুরিয়ে যা ইচ্ছা দেবো বললে তো হবে না। একটা
আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি, দাঁড়ান। এই হলো রামকৃষ্ণ মিশনের প্রধান তোরণ, মেন গেট। এখন বন্ধ রয়েছে, সকাল 11:30টায় বন্ধ হয়ে গেছে, আবার খুলবে বিকেল 4টে থেকে রাত 9টা। আর শীতকাল হলে আধ ঘন্টা আগে বন্ধ হয়, রাত 8:30। যদিও ভেতরে ভিডিও অ্যালাউ নেই। এইখান থেকে দেখা যাচ্ছে, দেখুন, ওই যে খড়ের চাল, মাটির ঘর, ওই হলো রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত তার বাসস্থান। এই সেই বিখ্যাত আম গাছ, যা মানিক রাজার বাড়ি থেকে নিয়ে এসে পুঁতেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। দেখুন, এই পেছনে দেখা যাচ্ছে সেই বিখ্যাত আম গাছ। এর বয়স প্রায় 100 বছরের ওপরে, 100, সম্ভবত 125-30 বছরের মধ্যে। চলুন আরো জায়গাগুলো ঘুরে ঘুরে দেখা যাক। কামারপুকুরের মঠের উল্টো দিকে দেখা যাচ্ছে অতিথিশালা। চলুন ভেতরটা একটু ঘুরে দেখে আসি। কি সুন্দর ছায়া সুনিবিড়, দেখুন এই জায়গাটা। যারা 11:30টার পরে এসে পৌঁছন, কলকাতা থেকে দেরি হয়ে গেলে, সেক্ষেত্রে যাতে তারা রেস্ট নিতে পারেন এবং খাওয়ার জল ইত্যাদি সব ব্যবস্থা এখানে রয়েছে। আবার যেহেতু মন্দির খুলবে 4টের সময়, তাই অনেকে এখানে বিশ্রাম গ্রহণ করছেন। এছাড়া রয়েছে এই রুমগুলো বুকিং করা যায়। এগুলো কেউ কেউ ডোনেট করেছেন, তাদের নাম দেওয়া রয়েছে, রুম নাম্বার 18, 17, এইভাবে অনেকগুলো রুম এখানে রয়েছে। এইগুলো অনলাইনে বুক করতে হয়, সেই সাইট অ্যাড্রেস আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আর সামনেই রয়েছে খুব সুন্দর সুলভ শৌচালয়। সামান্য পয়সার বিনিময়ে এখানে মহিলা এবং পুরুষদের সুলভ শৌচালয়ের ব্যবস্থা করা রয়েছে। ওইখানে দেখা যাচ্ছে শারদেশ্বরানন্দ ধাম। এখানে অনেকগুলো রুম রয়েছে। এই দিদির সঙ্গে এখন চলেছি। দিদি এখন আমাদের গাইড। উনি হেঁটে হেঁটে সমস্ত জায়গাগুলো, রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত যেসব জায়গা এখানে, সেগুলো ঘুরিয়ে দেখাবেন। এবং তার জন্য এনাদের কিছু চার্জ দিতে হয়, তবে খুব বেশি ডিমান্ড নেই। দিদি বললেন মোটামুটি 100 টাকার মধ্যে দিলে ওনারা ঘুরিয়ে দেখান। দিদি, আপনার নামটা কি? আমার নাম প্রতিমা, গাইড করি, ভক্তদেরকে দেখাই। প্রতিমা কি? মানবে আমরা। আচ্ছা, আমার গাইড। আপনার ফোন নম্বর আছে? ফোন নম্বর নেই। আচ্ছা, প্রতিমা দিদি বললে দেখিয়ে দেবে এখানে এসে। আচ্ছা, এখন আমরা প্রথম কোথায় যাচ্ছি? লাহাবাবুদের দুর্গা মাতার মন্দির আর পাঠশালা। এই হলো ঠাকুর রামকৃষ্ণ দেবের পাঠশালা, যেখানে উনি ছোটবেলায় পড়াশোনা করতেন। এই হলো ঠাকুর রামকৃষ্ণ দেবের পাঠশালা, এখানে উনি ছোটবেলায় পড়াশোনা করেছেন। এইটা হচ্ছে রামকৃষ্ণ দেবের পাঠশালা, আটশালা। এই পাঠশালাতে যে মাস্টার মশাই আছে, মাস্টার মশাই বলেছিলেন গোদাইকে বিয়োগ করতে।
কোথায় বলছে আমি বিয়োগে নেই, যোগে আছি, যোগাযোগে। যোগাযোগে ভক্তের সঙ্গে যখন মানে যোগ করতে হয় তার ভগবানের তার মানে সঙ্গে। ঠাকুরকে যখন যোগ করতে বলা হয়েছিল তখন ঠাকুর পড়াশোনা করতেন, হ্যাঁ। আর যেই বললেন যে বিয়োগ করতে, আর উনি পড়লেন না। কেন করলেন না সেটাও বলে দিচ্ছি। হ্যাঁ। ভক্তের সঙ্গে ভগবানের সঙ্গে যোগাযোগ করবে ঠাকুর, কিন্তু যখন কাটাকুটি বিচ্ছাদ হয়ে যাবে বিয়োগ করে। মাস্টার মশাই মেরেছিল, যখন মারছে বলছে তুই শালা তোর পাঠশালায় আমি আর পড়বো না, তোর পাঠশালাতে তোর রইল লেখাপড়া, তোর মতন চালকলা বিদ্যা শিখতে আমি আসিনি। সেই পাঠশালা হচ্ছে এইটা, ঠাকুরের বাবার আমলের কাঠামো। 1304 সালে খড়ের ছাউনি ছিল, ঘরটা আগুনে ধরে যাওয়ার পর টিনের ছাউনি দিয়েছে। সেই ঠাকুরের বাবার আমলের পাঠশালার কাঠামো এখনো টিকে রয়েছে, কি সুন্দরভাবে মেনটেন। লাহাবাবুদের রাসের রাস মন্দির, আর এখানে পুতুল নাচ। পুজোটা হয় আর ধর্মদাস মায়ের পছন্দ করে এই তো ঠাকুর বই কাঁধে নিয়ে বাড়ি চললেন, বিয়োগ উনি শিখবেন না। আর এখানে দেয়া রয়েছে কি কি জায়গা আপনি এখান থেকে ঘুরে দেখতে পাবেন সেইগুলো। আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, আপনারা এই জায়গাগুলো পজ করে করে পরে ভালো করে দেখে নিতে পারেন। টোটো কিংবা এইরকম দিদিদের গাইড হিসেবে নিতে পারেন, তাতে এদেরও কিছুটা আয়ের সংস্থান হয়। ঠাকুরের পাঠশালা দেখা শেষ করার পর এখন দাঁড়িয়ে আছি লাহাবাবুদের দুর্গা মন্দিরের সামনে। সামনেই পুজো আসছে, আর 1 মাসের মতন দেরি, তাই এখন দুর্গা মণ্ডপ রং চং ইত্যাদি সুন্দর করে সাজিয়ে তোলার কাজ চলছে। এটা স্থাপিত হয়েছিল 1257 সাল, লাহাবাবুদের শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির এখনো পর্যন্ত কি সুন্দরভাবে মেনটেন করে রাখা রয়েছে। তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা, আর এই প্রতিমার মুখও তৈরি করেছিলেন ঠাকুর নিজে। স্বইচ্ছায় দুর্গা মায়ের চোখে চক্ষুদান করে যেন অজ্ঞান হয়ে গেছিলেন। ঠাকুরের মা চন্দ্রমণি মুখে হাতে জল দিয়ে ঠাকুরের জ্ঞান করেছিলেন। রামকৃষ্ণ দাদা রামকৃষ্ণ এই সামনে দেখা যাচ্ছে ধর্মদাস কন্যা প্রসন্নময়ী শিশু গদাধরকে গোপাল গানে আদর যত্ন করতেন। আর এই সামনে দেখা যাচ্ছে যে ভদ্রলোকের মূর্তি, তিনি হলেন ধর্মদাস লাহা বা লাহাবাবু নামে পরিচিত। ঠাকুরের বাবা যখন দেড়গ্রাম থেকে চলে এসেছিলেন, মিথ্যা সাক্ষীর ভয়ে হ্যাঁ, মিথ্যা সাক্ষী দিতে বলা হয়েছিল দেড়গ্রামে, কিন্তু ঠাকুর তাতে রাজি হননি এবং ঠাকুর তখন চলে আসেন কামারপুকুরে, এবং কামারপুকুরে এই ধর্মদাস লাহা অর্থাৎ লাহাবাবুই ওনাকে তখন আশ্রয় দেন। বিভিন্ন তথ্য এখানে দেয়া রয়েছে। দেড়গ্রাম থেকে উনি মাথায় নারায়ণ শিলা শুধুমাত্র নিয়ে ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামারপুকুরে এসেছিলেন। রামানন্দ রায় ছিলেন জমিদার, মিথ্যা মামলার সাক্ষী দিতে বলেছিলেন, মিথ্যা সাক্ষী ডাইনি বলে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ঠাকুরের। হ্যাঁ, লাহাদের পান্থশালায় গদাধরের সাধু সেবা। এখানে গদাধরের বিবাহ। লাহাবাবুরা ওনাকে গহনা দিয়েছিলেন বলে সেই গহনা উনি আবার পরে তাদেরকে ফেরত করে যান।
এখানে বিভিন্ন মাটির মূর্তির মাধ্যমে বিভিন্ন গল্পকে তুলে ধরা হয়েছে। পাইনবাড়ি শিব সাজি শিবরাত্রিকালে শিব ভাবে স্থির তনু আসর মজালে, অর্থাৎ ওখানে উনি শিব সেজেছিলেন এবং ওনার ভাব সমাধিও হয়েছিল। কামারপুকুর লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এই মন্দিরে উপরে নিচে ঘর আছে। গদাধরকে পাঠশালাতে বিয়োগ করতে দিলে এই মন্দিরে চলে আসতেন ও মা কালীর মূর্তি আঁকতেন, ধ্যান করতেন। এই মন্দিরটি বর্গী মারাঠাদের আমলে তৈরি হয়েছিল। এখানে তারা বর্গীদের হামলার কারণে লুকিয়ে পড়তেন। এর নিচে ঘর আছে, আন্ডারগ্রাউন্ডে ঘর আছে। কি সুন্দর টেরাকোটার কাজ, অষ্টাদশ শতক। এই সিংহাসনের ডান দিক এবং বাঁ দিকে রয়েছে নিচের ঘর এবং উপরের ঘর, যেখানে তারা বর্গী আক্রমণ থেকে বাঁচতে লুকিয়ে পড়তেন। ওই দেখুন দেখা যাচ্ছে নিচের ঘর বলে। এটাও ঠাকুর রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত কালী মন্দির। সামনেই রয়েছে এটা শিবলিঙ্গ, এখানে প্রণামী বাক্স। লাহাবাবুদের বিষ্ণু মন্দির, তারপরে ঠাকুরের স্মৃতি বিজড়িত কালী মন্দির দেখার পর এবার এলাম লাহাবাবুদের গোপেশ্বর শিব মন্দির। ঠাকুরের দিব্যোন্মত্ত অবস্থায় গ্রামের লোকের কাছে পাগলামি বলে মনে হয়েছিল। তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তার নিরাময়ের জন্য এখানে হত্যে দিয়েছিলেন। এই মন্দিরের পেছনে অবস্থিত কামারপুকুর, এই নামই গ্রামের নাম। এলো গোপেশ্বর শিব মন্দির। এই পুরো এলাকাটাই লাহা পরিবারের। জয় মা। পুরো এলাকাটাই লাহা পরিবারের এবং ওই মোড় মাথায় যে দেখালাম লাহা বাজার, সেটাও এনাদেরই নামে। শ্রী রামকৃষ্ণের বাণী এখানে লেখা রয়েছে। এই হলো কামারপুকুর, যে পুকুরের নামে এই গ্রামের নাম কামারপুকুর। কামারপুকুর জেলা হুগলি। কামাররা চারিপাড়ে বসবাস করেছিলেন আগেকার যুগে, এখনো আচ্ছা। সেই কামাররা বসবাস করে আছে। আগেকার যুগে লোহা পাত তৈরি করতেন দাদা, এখনকার যুগে আর লোহা পাত তৈরি করে না, সোনার কাজ করে। ও, এই কামাররা এখানে থাকতেন এবং এই পুকুর পাড়ে তাদের বসবাস ছিল বলেই এটা থেকে কামারপুকুর হয়েছে। এই হলো কামারপুকুর ঘাট, নির্মিত হয়েছে 1423। এবার চলুন দেখে নেওয়া যাক ধনী কামারিনীর মন্দির। এটা মাটির বাড়ি ছিল, মাটির বাড়ি ভেঙে পাকার বাড়ি করে দিয়েছে। ইনি ঠাকুরের ভিক্ষা মা, অর্থাৎ পৈতের সময় যে ভিক্ষা দিয়ে যে নিতে হয়, তাকে গ্রহণ করতে হয়, সেইটাই তিনি করেছিলেন। চলুন কাছে গিয়ে দেখাচ্ছি। এনারা এই কর্মকার অর্থাৎ কামার, এনারাই ধনী মাতার সেবাই। এখানে দেখুন কি লেখা রয়েছে। জন্মের পর ঠাকুরের মহিমা। এই হলেন ধনী কামারিনী মা, পিছনে রামকৃষ্ণ দেব। বেশ কতগুলো জায়গা কাছে পিঠে ঘুরে ঘুরে দেখলাম। এখন বসে আছি ধনী কামারিনী মায়ের
যে মন্দির, তারই দালানে মন্দির দেখলাম, আপনাদেরও দেখালাম। এইবার এখান থেকে যাব আমাদের প্রতিমাদি নিয়ে যাবেন ভবতারিণী মন্দিরে। তাহলে চলুন এবারে গিয়ে ভবতারিণী মন্দির আমরা দেখে আসি। এই জায়গায় কিন্তু লেখা আছে প্রণামী দেবেন না। তার কারণ হচ্ছে, শুনুন আমার কথাটা, আমরা না জানি অনেক কিছু কাজ করি, স্যার সবই ক্ষমা পাচ্ছি আমরা। মানে তার কারণ হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মানে টাকা সহ্য করতে পারতেন, এই জন্য এখানকার যিনি তিনি সেটাই ভেবে করেছেন, বুঝাচ্ছেন। কিন্তু না, এখানে একটা নিয়ম আছে যে লেখা আছে প্রণামী দেবেন না। সব জায়গায় মানে এটা একটা মানে বিকল্প, মানে সব জায়গায় বাক্স বসানো আছে, এখানে আবার দেবেন না। হ্যাঁ, সব জায়গায় প্রণামী বাক্স রয়েছে, কিন্তু এখানে কোনো প্রণামী বাক্স নেই। প্রণামী দেবেন না লেখা আছে স্পষ্টভাবে। তার কারণ ঠাকুর টাকা সহ্য করতে পারতেন না। টাকা মাটি টাকা ওনাকে খুব গরম লাগতো বা অস্বস্তি দিত শরীরে। দেখবেন যে ঠাকুর আরেকটা কথা বলে গেছে, যত মত তত পথ। হ্যাঁ, এটাও যে আমরা টাকাটা দিচ্ছি, এটারও মানে যত মত তত পথ, মানে সেটা না সেই মানে সব ভুলই তো উনি ক্ষমা করেন সেই হিসাবে। তাই সেটাই হচ্ছে এখন, ট্রেন রাস্তা হচ্ছে পাশে, পাশে কি ট্রেন রাস্তা হচ্ছে, জয়রামবাটি স্টেশন তো তৈরি হয়ে গেছে। না, জয় মা ভবতারিণী মা। ভবতারিণীর মন্দির আছে আমাদের কামারপুকুর, এই ভবতারিণীর মন্দির। আর দক্ষিণেশ্বরের কালীটা হচ্ছে শ্যামা, এইটা হচ্ছে শ্যামা কালী, আর দক্ষিণেশ্বরের কালীটা হচ্ছে কালো কালী। রাধা চরণদাসের ঠাকুর বাড়ি কলকাতা বড় বাজারে থাকে। রামকৃষ্ণদেবের যখন প্রথম থেকে মেলা বসে খেলে, তখন আসে। এই সামনে যে দোতলা বাড়িটি দেখা যাচ্ছে, মাটির দেওয়াল এবং টিন এবং বেশ কিছুটা জরাজীর্ণ অবস্থা, এইটাই হলো সেই দুর্গাদাস পাইনের বাড়ি। যাদের একটা অহংকার ছিল বা যার ছিল আর কি, যে বাড়িতে মেয়েদের সঙ্গে কোনো বাইরের পুরুষ মানুষ কথা বলতে বা দেখা করতে পারবেন না। তখন ঠাকুর কি করেছিলেন, ঠাকুর হাট থেকে চুড়ি কিনে এনে এবং শাড়ি পরে মহিলা সেজে এদের অন্দরমহলে ঢুকে পড়েছিলেন এবং দুর্গাদাস পাইনের যে অহংকার, সেই অহংকার তিনি চূর্ণ করেছিলেন। চলুন এরপরে দেখি সীতানাথ পাইনের বাড়ি। এরপরে কোথায় যাব দিদি? সীতানাথ পাইনের বাড়ি, এটা দুর্গাদাস পাইনের বাড়ি। আচ্ছা, শিবরাত্রির সময় সীতানাথ পাইনের বাড়িতে ওনার ভাব সমাধি হয়েছিল, তৃতীয় 3 নম্বর বার। আচ্ছা আচ্ছা, মানে উনি যখনই কোন রকম শিব সেজেছেন তখনই ওনার ভাব সমাধি এরকম কিছু হয়েছে। এই যে আমার সামনে যে বাড়িটা দেখছেন, এগুলো সব ঠাকুর রামকৃষ্ণের আমলের বাড়ি। কিছু কিছু জায়গায় খড়ের চালগুলোকে ফেলে দিয়ে এবং টিনের শেড বসানো হয়েছে, কিন্তু বাড়ির কাঠামোগুলো সেই একই রকম আছে। দেখুন ছোট ছোট জানলা, ওই যে ওপরে অনেকটা ঘুলঘুলি টাইপের জানলা এইগুলো, এবং দোতলা বাড়ি। অসাধারণ মাটির শিল্পকলা। লোকেরা এত কংক্রিট সিমেন্ট রড নিয়ে মাথা ঘামায়, আর বাঁশের বা কড়ি কাঠের তাল গাছের কাঁড়ি তাই দিয়ে এবং মাটি দিয়ে সমস্ত কাঠামো আজও টিকে রয়েছে। অসাধারণ, দারুণ লাগছে এই কামারপুকুর ভ্রমণ। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন কিরম লাগছে। আর আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন এবার সীতানাথ পাইনের বাড়িতে প্রবেশ করা যাক। হাই, বাড়িতে সুন্দর লেখা রয়েছে পাইন কুটির।
এই ডিটেলসগুলো আপনারা স্ক্রিনশট করে নিয়ে পড়ে তথ্যগুলো দেখতে পারেন। এখানে নো এন্ট্রি রয়েছে পাইন কুটিরে, মন্দির এই দিকে আছে। ও এখানে আচ্ছা রামকৃষ্ণ দেবের ছবি ইত্যাদি সব পাওয়া যাচ্ছে। রামকৃষ্ণ দেব, মা শারদা, শিবলিঙ্গ। আচ্ছা এটা আপনাদেরই বাড়ির দোকান আর কি, এটা পাইন বাড়িরই দোকান। আর এই হলো শ্রী রামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ। এইখানে উনি নাটক করতে গিয়ে শিবরাত্রির দিন, শিবরাত্রিতে নাটক করতে গিয়ে তৃতীয়বার ভাব সমাধি হয়েছিল ওনার। এই হলো সেই নাট্যমঞ্চ এবং মন্দির। দেখুন লেখা রয়েছে, মহাদেবের সাজে সজ্জিত হয়ে যাত্রাভিনয়ে সমাধিমগ্ন হয়েছিল। সময়কাল 1846 খ্রিস্টাব্দ। এই হলো শ্রী শ্রী ঠাকুরের তৃতীয় ভাব সমাধিস্থ হইবার পুণ্যস্থান। এইখানে পাইন কুটিরেরই আরেকটি অংশ। আর এই হলো মূল মন্দির। এখানে দেখুন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব উনি মহাদেবের সাজে সজ্জিত হয়েছিলেন এবং এইভাবেই ভাব সমাধিস্থ হয়েছিলেন। এই সেই নাটকের দৃশ্য যেখানে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। ঠাকুর রামকৃষ্ণের ভাব সমাধির জায়গা দেখে এখন আমরা চলে এসেছি তারই বাল্যবন্ধু চিনু শাখারির বাড়ি দেখতে, এবং এটা এখন গদাধর বিদ্যা মন্দিরও বটে। চিনু শাখারি তার ছোটবেলার বন্ধু হলেও তিনি ছিলেন ঠাকুর রামকৃষ্ণের থেকে বেশ কিছুটা বড়। কথিত আছে তিনি সন্দেশ খাওয়াবার সময় তাকে তার মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছিলেন, এবং তখন থেকেই তিনি তাকে বিষ্ণুর অংশ বা ভগবানের অংশ বলে মনে করতেন। চিনু শাখারির বাড়ি দেখা শেষ করে এইবার চলে এসেছি রামকৃষ্ণ মিশনের মঠের যে প্রধান তোরণ তারই ঠিক উল্টো দিকে এরকম বাঁধানো রাস্তা দিয়ে যে বিরাট দিঘিটা আপনাদের দেখাবো, সেটা হলো হালদার পুকুর, যেখানে মা শারদা যতদিন ছিলেন এখানে তিনি স্নান করতে আসতেন। এই জায়গায় শ্রী রামকৃষ্ণ দেবও স্নান করেছিলেন বলে শোনা যায়। এখানে ছেলেদের ঘাট এবং মেয়েদের ঘাটও পৃথকভাবে রয়েছে, চলুন দেখে নিই সেগুলো। ওই যে দূরের ঘাটটা দেখা যাচ্ছে ওইটা হলো মায়েদের ঘাট, অর্থাৎ মহিলাদের জন্য ওই ঘাটটা। রামকৃষ্ণ মঠ এবং তৎসংলগ্ন সমস্ত রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত জায়গাগুলো ঘুরে দেখলাম। এবার চলুন আশপাশের মিষ্টির দোকান এগুলো একটু ঘুরে দেখা যাক।
এইখানে পাওয়া যায় সেই প্রসিদ্ধ সাদা বোঁদে, যা শ্রীরামকৃষ্ণ দেবের প্রচন্ড পছন্দের জিনিস ছিল। দাদা সাদা বোঁদে কত করে? 140 টাকা কেজি। এছাড়া অন্যান্য মিষ্টিও পাওয়া যাচ্ছে। অল্প করে সাদা বোঁদে কিনে নিলাম, ঠাকুরের অত্যন্ত প্রিয় জিনিস। এই পার্কিং এরিয়ার পাশ ধরেই এখানে প্রচুর দোকান রয়েছে, চা কফি, এখানে প্রচুর টিফিন সেন্টার রয়েছে, ভাতের হোটেলও রয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন রামকৃষ্ণ দেবের ছবি, সারদা মায়ের ছবি, বিভিন্ন মূর্তি, পুতুল, খেলনা, শিবলিঙ্গ, পুজোর সামগ্রী। থাকবার জন্য রয়েছে শিবম হোটেল, এর সঙ্গে রেস্টুরেন্টও রয়েছে, শিবম হোটেল রেস্টুরেন্ট লজ। ফোন নাম্বার বোর্ডে দেওয়া আছে, স্ক্রিনশট করে দেখে নিতে পারেন। এদিকে লাহা বাজারে রয়েছে অন্নপূর্ণা মার্কেট। লজ গদাধর তো এই রাস্তায় ঢোকার মুখে প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম। এরও ফোন নাম্বারটা চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদি একদিন থাকবার ইচ্ছে হয় আপনাদের, তাহলে এসব জায়গায় যোগাযোগ করে নিতে পারেন। এটা যদিও কোনো প্রমোশন নয়, শুধুমাত্র দর্শকদের সুবিধার্থে আমি এই নাম্বারগুলো তুলে ধরছি। এখানে রয়েছে খাবার দোকান, মিষ্টির দোকান পরপর। সামনে রয়েছে রিল্যাক্স লজ, এখানেও থাকা যেতে পারে। এদেরও চলুন ফোন নাম্বারটা দেখিয়ে দিই। রিল্যাক্স হোটেল রেস্টুরেন্ট, এখানে খাবার, এখানে থাকার এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে জয়রামবাটির দিকে। সামনে বিরাট বড় মাঠ আছে। চলুন এখানে কি খাবার দাবার পাওয়া যায় একবার চেক করে নিই। রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকগুলোই টেবিল আছে। আর ভেজ নন ভেজ সব ধরনের খাবারই এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর খাবারের গুণমান মোটামুটি খুব খারাপ মনে হলো না। তো তারপরে আমরা এখানেই লাঞ্চটা সেরে নিলাম। আর মেনু কার্ডটাও আপনাদের চার্টটা দেখিয়ে দিচ্ছি, চলুন, সামনেই দেওয়া রয়েছে। আর এখানে থাকবারও ব্যবস্থা রয়েছে। নন এসি রুম 600 থেকে 800 টাকা, সিজনে একটু ভ্যারি করে। আর এসি রুম মোটামুটি 1600 টাকা থেকে। ফোন নাম্বার আপনারা স্ক্রিনে পেয়েই যাচ্ছেন, স্ক্রিনশট করে নিয়ে নিতে পারেন প্রয়োজনে যদি থাকার দরকার হয়। আর এই রয়েছে এখানে মেনু কার্ড। ভেজ 80 টাকা, চিকেন 190, ফিশ 110, পাবদা, মাটন ইত্যাদি সবই রয়েছে। আর এছাড়াও অন্যান্য বিভিন্ন রকম আইটেম, ব্রেকফাস্ট আইটেম বা রাত্রিরে খাওয়ার আইটেম, স্ন্যাক্স ইত্যাদি সবই আছে। তো আমরা এখানেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম।
এখন এই রিল্যাক্স হোটেলে লাঞ্চটা সেরে নেবো। এখানে ভেজ নন ভেজ সবই পাওয়া যায়। এখানে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেস্ট নিয়ে আমরা এগিয়ে যাব জয়রামবাটির দিকে। তাহলে সঙ্গে থাকুন, এরপরে জয়রামবাটি। কামারপুকুর দেখা শেষ করে এবার আমরা যাচ্ছি জয়রামবাটি। রিল্যাক্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চ করলাম, ভালোই লাঞ্চ ছিল। এবার যাচ্ছি জয়রামবাটির দিকে। কামারপুকুর এখান থেকে, জয়রামবাটি এখান থেকে মোটামুটি মায়ের মন্দির পর্যন্ত 7 কিলোমিটার। তার আগে আমরা যেটা দেখে যাওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে জয়রামবাটি স্টেশনটা। কামারপুকুর হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে, আর জয়রামবাটি বাঁকুড়ায়। আর এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা যে ক্রস করছি, এইবার ওপার থেকে শুরু হয়ে গেল বাঁকুড়া জেলা, আর কামারপুকুর পেছনে হুগলি জেলা। এইটাকেই একটা বর্ডার বলতে পারেন। দেখুন ডান দিকে বোর্ডে লেখা আছে ওয়েলকাম বাঁকুড়া, ওয়েলকাম টু বাঁকুড়া। আমরা এসে পৌঁছে গেছি শ্রী রামকৃষ্ণ মিশন সারদা সেবাশ্রম জয়রামবাটি শ্রী শ্রী মাতৃ মন্দির। সোজা গেলে বিষ্ণুপুর 45 কিলোমিটার, কতুলপুর 12 কিলোমিটার, মায়ের ঘাট সামনেই 650 মিটার। আর এই ডান দিকে যে গাড়িটা ঢুকে গেল, এইদিকে শ্রী শ্রী মাতৃ মন্দির। তো এখনো 4টে বাজেনি, 3:30 মতন বাজে। আগে আমরা যাচ্ছি, গিয়ে একটু জয়রামবাটি স্টেশনটা দেখে আসার চেষ্টা করি, তারপর এখানে ঢুকবো। রাস্তা থেকেই দেখা যাচ্ছে জয়রামবাটি স্টেশন, ওই দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম লাইন। চলুন আমরা এগিয়ে যাই। এগিয়ে গিয়ে পুরো স্টেশনটায় উঠে একটা সুন্দর ভিউ দেওয়ার চেষ্টা করব। এই হলো জয়রামবাটি স্টেশন। জয়রামবাটি স্টেশনের লোকেশনটা দেখুন, ফাঁকা মাঠ চারিদিকে, খুব সুন্দর লাগছে। জয়রামবাটি ঢোকার আগে, আমরা মাতৃমন্দির ঢোকার আগে ভাবলাম একবার স্টেশন চত্বরটা ঘুরে নিই। খালি স্টেশনে ঢোকার এই যে রাস্তাটা পেছন দিক থেকে আসছে, এইটা একটু কাঁচা, এটা এখনো পাকা করা হয়নি, হয়তো হয়ে যাবে। আর এই হলো স্টেশন বিল্ডিং। চলুন একবার স্টেশনটা সামনে থেকে ঘুরিয়ে আপনাদের দেখাই। এইখান দিয়ে একটা র্যাম্প উঠে গেছে, যেটা প্ল্যাটফর্মে যাওয়ার। আর এখান দিয়ে রয়েছে খাড়া সিঁড়ি, সিঁড়িটা বেশ উঁচু। আর এই সামনে স্টেশন বিল্ডিং। চলুন দেখি প্ল্যাটফর্মটা কেমন লাগছে। ও দূরে কালো মেঘটার সাথে দেখুন বিল্ডিংটা কি অসাধারণ লাগছে। এই হলো জয়রামবাটি স্টেশন। বিউটিফুল বিউটিফুল, দারুণ সুন্দর ঝকঝকে। একদিকের লাইন পাতা হয়েছে আর একদিকের লাইনের কাজ চলছে। কামারপুকুর জয়রামবাটিটা এখনো জয়েন হয়নি, কামারপুকুর স্টেশনের ওদিকে কাজ চলছে। দেখুন স্টেশনটা দেখুন কি দারুণ লাগছে। একটা ট্র্যাকই এখনো পর্যন্ত তৈরি হয়েছে, আর একটা ট্র্যাকের কাজ চলছে। আমার নিজেরও অনেক দিন থেকে এই স্টেশনটা একবার দেখার ইচ্ছা ছিল, তো যাই হোক আজকে সেই সুযোগটা হলো, আর আপনাদেরও দেখাতে পারলাম, শেয়ার করতে পারলাম জয়রামবাটি স্টেশনটা। একদম সুন্দর রামকৃষ্ণ মিশন সারদা আশ্রমের যে গেরুয়া কালার সেই দিয়ে তৈরি করা, এবং মাথার উপরে সেই ধরনেরই গম্বুজ এবং যে খিলানগুলো আর কি সেইগুলো রয়েছে। যখন নিয়মিত ট্রেন যাতায়াত শুরু করবে, তখন হাওড়া থেকে একেবারেই তারকেশ্বর রোড রুট ধরে অথবা বিষ্ণুপুরের সাইড থেকে, যে কোনো সাইড থেকেই কামারপুকুর জয়রামবাটি খুব সহজেই অ্যাক্সেস করা যাবে। চলুন তাহলে জয়রামবাটি স্টেশনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম।
এইবার আমরা চলে যাব মাতৃ মন্দিরে, অর্থাৎ শারদামণির যে আশ্রম মন্দির সেখানে। অবশেষে এসে পৌঁছে গেছি জয়রামবাটি পার্কিং জোনে। মাঝখানে জয়রামবাটি স্টেশনে যা বিপদে পড়ে গিয়েছিলাম, চাকা বসে গিয়েছিল কাদায়। তবে রেলের যারা ওয়ার্কাররা কাজ করছিলেন, লেবাররা, তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করে গাড়িটা তুলতে ব্যবস্থা করে দিয়েছিলেন এবং গাড়িটা তুলে দিয়েছেন। আমি সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ। আচ্ছা, এবার চলুন জয়রামবাটি ঘুরিয়ে আপনাদের দেখাই। জয়রামবাটি পার্কিং জোনের জাস্ট অপোজিটেই অনেকগুলো থাকার এবং খাওয়ার লজ, রেস্টুরেন্ট ইত্যাদি রয়েছে, যেমন মা তারা লজ, মা তারা রেস্টুরেন্ট, মেঘা লজ। এদের ফোন নাম্বারের সাথে দেয়া রয়েছে, আপনারা স্ক্রিনশট করে দেখে নিতে পারেন। আরেকটা তথ্য দিয়ে রাখি, কামারপুকুর এবং জয়রামবাটি দু জায়গাতেই পার্কিং এর জন্য কোনো পয়সা দিতে হয় না। পার্কিংটা এই জায়গাগুলোতে ফ্রি। লজ সিংহ বাহিনী, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। ডান দিকে কল্পতরু লজ। এখানে হোটেল রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। আর এই সামনে দেখা যাচ্ছে মায়ের বাড়ি বা মাতৃ মন্দির। এখানে শ্রী শ্রী মা সারদা দেবীর কিছু বাণী লেখা রয়েছে। এটা সতীশ সদন শোরুম বুক স্টল। এখানে মা সারদা দেবীর সমস্ত ছবি, বাণী, বই ইত্যাদি পাওয়া যায়। এখানে দুপাশে বিভিন্ন রকম জিনিসপত্রের স্টল রয়েছে, যেমন কামারপুকুরে দেখেছি, এখানেও সেরকম একই রকম প্রচুর দোকান রয়েছে। বাঁ দিক ডান দিক সব দিকেই দোকান আছে। এই সেই খড়ের ছাউনি। এটা শ্রী মায়ের নতুন বাড়ি। মাতৃ মন্দিরের ভেতরে ভিডিও তোলা বা ফটো তোলা নিষেধ,
তাই আর ভিতরটা দেখাতে পারলাম না, বাইরে থেকে যতটা সম্ভব দেখিয়ে এখন চলে এলাম মায়ের ঘাটে। দেখুন কি বিরাট দিঘি, আর তাতে সূর্যের আলোর যে প্রতিফলন, তাই নিয়ে কি অসাধারণ লাগছে। সত্যি দারুণ লাগলো বিকেলবেলার এই দৃশ্য মায়ের ঘাটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে মায়ের মন্দির দেখা হলো, জয়রামবাটি স্টেশন দেখা হলো, এবং শেষ পর্যন্ত মায়ের ঘাট যেখানে মা স্নান করতেন, মা সারদা দেবী, সেটাও আপনাদের দেখালাম। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। গোটা কামারপুকুর জয়রামবাটির এই যে ডিটেল ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, এটা আপনাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের দেখার জন্য। আর আমার চ্যানেল ভগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইটাই আমার আশা রইল। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং টাটা। ফিরে আসবো পরের আরেকটা ভিডিও নিয়ে, আরেক কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে। টাটা, ধন্যবাদ।